নমস্কার, আমি অমিত। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি শহরে বুক চিরে বয়ে চলা করলা নদীতে ভেসে উঠল অজস্র মৃত মাছ। বিষক্রিয়ার আশঙ্কায় মাছের মৃত্যুতে চাঞ্চল্য শহর জুড়ে প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে বিভিন্ন বাজারে। চাকরির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে পোস্ট কার্ডে চিঠি পাঠানোর কর্মসূচি করল ভারতীয় জনতা যুব মোর্চা। আমরুত প্রকল্পের কাজ জলপাইগুড়ি শহরে দ্রুত গতিতে হচ্ছে। রাত দিন চলছে সেই কাজ। দ্রুত গতিতে কাজ আর কয়েকদিনের মধ্যে শেষ হবে। 14 বা 15 ফেব্রুয়ারি থেকে জলপাইগুড়ি শহরের পৌর নাগরিক তিস্তা নদীর পরিশুদ্ধ পানীয় জল পাবে, এমনটাই ঘোষণা করেছিলেন। আর তাই এখন যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই কাজ চলছে। শহরের বেশিরভাগ জায়গার রিজার্ভারে জল পৌঁছে গেছে। শুরু হয়েছে ট্রায়াল রানও। আজ বাবুপাড়া ক্লাব রোড সহ অন্যান্য জায়গার কাজ শেষের দিকে। কতটা খুশি তিস্তার জল চলে এসেছে শহরের পর্যন্ত। আমরা তো খুশি থাকবোই। আমাদের একটা আমরুত প্রকল্পের একটা পরিশুদ্ধ পানীয় জল পাচ্ছি খাওয়ার জন্য। এটা তো দারুণ ব্যাপার আমাদের। সর্বপ্রথম এই জলপাইগুড়ি শহরে তো এইটা প্রথম আমরুত প্রকল্পের যে পরিশ্রুত পানীয় জল, সেই পানীয় জলটা আমরা পাচ্ছি। এতে সকল জলপাইগুড়িবাসী তো হিসাবে সবার খুশি থাকা উচিত আমার মতো, তাই না? আমি যেরকম খুশি, সবার খুশি থাকা উচিত। আমার আমরুত প্রকল্পের কাজটা তো আমরা নিজেরাও করতেছি এখানে। এই যে আজকে যে কাজগুলো হচ্ছে, এগুলো আমাদেরই লোক করছে সব নিজেরা। কাজ তো প্রায় শেষের দিকে আপনাদের। হ্যাঁ, কাজ আমাদের অনেকটাই এগিয়ে গেছে। আমরা মোটামুটি কালকে একটা ট্রায়াল রান করবো। পিডি কলেজের যে ট্যাঙ্ক আছে সেটা, আবার মাদ্রাসা মাঠ রেডি হয়ে গেছে, আনন্দপাড়াও রেডি হয়ে গেছে অলরেডি। আজকে আমরা হ্যাঁ জল চলে আসছে। আমরা রাত্রে আবার ট্রায়াল দেবো জল, আর কালকে এটার ফাইনাল একটা টেস্ট হবে। আমাদের চেয়ারম্যান বাবু ঘোষণা করছে কালকে একটা টেস্টিং করবে আর কি। বন্ধ হয়ে থাকা ও ধুঁকতে থাকা সিনেমা হলগুলিকে ভাড়া নিয়ে রাজ্য সরকারের সামাজিক প্রকল্পের প্রচারে অভিনব উদ্যোগ নিল জেলা তৃণমূল কংগ্রেস। লক্ষ্মী এলো ঘরে শীর্ষক চলচ্চিত্রটি জলপাইগুড়ি শহরের রূপমায়া, ময়নাগুড়ির ভারতী ও ধূপগুড়ির চারু সিনেমা হলে দেখানো হবে বলে জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। উন্নয়নের পাঁচালী পড়ে প্রচারের বদলে এবার সিনেমার মাধ্যমে সরকারের প্রকল্প মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। জেলা নেতৃত্বের বক্তব্য, বর্তমানে মাইকে প্রচার না করে গ্রাম ও শহর দুই ক্ষেত্রেই সিনেমা প্রদর্শনের মাধ্যমে সচেতনতা বাড়ানো হচ্ছে। গ্রামীণ এলাকায় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি ধরে ধরে বুথে বুথে সিনেমা দেখানো হচ্ছে। অন্যদিকে শহরাঞ্চলে একাধিক ওয়ার্ডকে নিয়ে ক্লাস্টার করে শো আয়োজন করা হচ্ছে। এদিন জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ বলেন, মাধ্যমিক পরীক্ষার কারণে দিনে মাইক বাজানো সম্ভব নয়, তাই সামাজিক প্রকল্পগুলির বার্তা পৌঁছে দিতে সিনেমা হল ভাড়া নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে একদিকে যেমন প্রচার হচ্ছে, তেমনি বন্ধ সিনেমা হলগুলিও কিছুটা অক্সিজেন পাচ্ছে। পঞ্চায়েতগুলিতে, গ্রাম অঞ্চলগুলিতে হবে হচ্ছে বিভিন্ন পঞ্চায়েত সমিতি এলাকাতে, এবং শহরে যেগুলো ওয়ার্ড ওয়ার্ডটাকে ক্লাস্টার করে নেওয়া হচ্ছে। ধরেন এখানে 25টা ওয়ার্ড রয়েছে, 5টা জায়গায় 5টা ওয়ার্ড ভিত্তিক করা হচ্ছে। এইভাবে দেখানোর যে প্রজেক্টরের মাধ্যমে, এলইডির মাধ্যমে এগুলো দেখানো হচ্ছে। হ্যাঁ, একটা আছে, যেহেতু আমাদের জলপাইগুড়িতে এখন না এই যে সিনেমা হলগুলো সব বন্ধ হয়ে গেছে। যদিও আমরা খোঁজ করেছিলাম, যেমন ধূপগুড়িতেও একটা চালু সিনেমা, সেটাও বন্ধ আছে। ময়নাগুড়িতে এই ভারতী টকিজ বলে একটা ছিল, সেটাও বন্ধ। এবার জলপাইগুড়িতে 2-1টা তাও আছে। আমরা আমাদের শহর ব্লক সভাপতি এখানে আমার সাথে আছেন, আমরা বলেছি, আমরা চেয়ারম্যানকেও বলেছি যে একটুখানি যদি যোগাযোগ করে এই সিনেমাগুলো যদি এই সিনেমা হলগুলোতে যদি আমরা দেখাতে পারতাম, আমরা সিনেমা হলটা নিয়ে আমাদের সাধারণ মানুষেরা গিয়ে, তাহলে কি হতো, হলের ভিতরেও আর বাইরেও এটার এখন যেহেতু একটা পরীক্ষা চলছে, এরপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, তো আমরা এটা দেখাতে পারতাম। আমাদের যারা কর্মী সমর্থক এবং প্রচারের মাধ্যমে সাধারণ মানুষ যারা শহরের, তারা এটা দেখতেন সিনেমাটা। এটা সপ্তাহে কি একদিন করে চলবে না প্রতিদিন? না, ওইভাবে শিডিউল এখনো করা হয়নি, আমরা এটা দেখে দিচ্ছি। চাকরি চাই, বাংলায় নিয়োগ চাই। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পরই বিরোধিতায় বিজেপি যুব মোর্চা। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির দাবিকে সামনে রেখে গেট বাজারে ভারতীয় জনতা পার্টির ডাবগ্রাম ফুলবাড়ির 3 মণ্ডলীর যুব মোর্চার পক্ষ থেকে নবান্নে চিঠি পাঠানো হয়। যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের যুব সমাজ ভাতার উপর নির্ভরশীল হতে চায় না, তারা চায় স্থায়ী কর্মসংস্থান ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা। এই প্রসঙ্গে বিজেপির ডাবগ্রাম ফুলবাড়ি 3 মণ্ডল যুব মোর্চার সভাপতি শ্যামল বিশ্ব শর্মা বলেন, চাকরি না দিয়ে সরকার যুব সমাজকে ভাতার উপর নির্ভরশীল করে তুলছে। আমরা ভাতা নয়, চাকরি চাই, বাংলায় নিয়োগ চাই। আজকে আমাদের কর্মসূচি এটা হচ্ছে নমো ওরিয়াস, যুব মোর্চার পক্ষ থেকে সারা
রাজ্য জুড়ে আমাদের একটা কর্মসূচি চলছে, যেটা হচ্ছে চাকরি চায় বাংলা, নিয়োগ চাই বিজেপি তাই, চাকরি চাই বিজেপি তাই। তো এটারই আজকে একটা কর্মসূচি করা হলো যে আজকে আমাদের যুব সমাজের কোনো চাকরি নেই, নিয়োগ নেই। আপনারা দেখেছেন যে এসএসসির দুর্নীতিকাণ্ড, আপনারা দেখেছেন কিছুদিন আগে যে 26,000 চাকরি বাতিল হয়েছে। তো আজকে আমাদের এই রাজ্যের ছেলেরা, আমাদের রাজ্যেই কোনো রকম কর্মসংস্থান নেই, চাকরি নেই, তাই তারা বাইরে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করছে। আর আমাদের মুখ্যমন্ত্রী উনি শুধু ভাতার উপরে নির্ভর করে আসছেন। আজকে বলছেন যে যুবদের ভাতা দিবেন, এই করবেন ওই করবেন, ঠিক আছে। তো আমাদের বাংলার ছেলেরা ভাতা চায় না, আমাদের বাংলার ছেলেরা কর্মসংস্থান চায়, চাকরি চায়। তাই আজকে এই যুব সমাজের বার্তাটা আমরা নবান্নের 14 তলায় পৌঁছে দিতে চাই। আর আমাদের যে এই কর্মসূচি, যে চিঠিটা আমরা পাঠাচ্ছি নবান্নে, সেটার মাধ্যমে আমরা শুধু ওনাকে একটা চিঠি পাঠাচ্ছি না, এটা হচ্ছে পরোক্ষভাবে ওনার বরখাস্তপত্র, যে আমাদের এই বাংলার যুবরা ওনাকে আর মুখ্যমন্ত্রী হিসেবে চায় না, আমাদের ভারতীয় জনতা পার্টিকে চায়। আর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে আমাদের এই রাজ্যের প্রত্যেকটা যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে, নিয়োগ করে দিবে, চাকরি দিবে। কাদের পক্ষ থেকে করা হচ্ছে এবং আপনার নাম কি? আমার নাম শ্যামল বিশ্ব শর্মা, আমি ডাবগ্রাম ফুলবাড়ি 3 নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি। করলা নদীতে ভেসে উঠল অজস্র মৃত মাছ, বিষক্রিয়ার আশঙ্কায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। রবিবার ভোরের আলো ফুটতেই জলপাইগুড়ি শহরের করলা নদীতে অজস্র মৃত মাছ ভেসে উঠতে দেখা যায়। মুহূর্তে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মাসকালাইবাড়ি এলাকাসহ করলা নদীর বিভিন্ন অংশে। মৃত মাছ সংগ্রহ করতে নদীর ধারে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, ছোট বড় বহু মাছ সংগ্রহ করেছেন অনেকে, আবার কেউ কেউ সেই মাছ বাজারে বিক্রিও করে দিয়েছেন। স্থানীয়দের প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার ফলেই এই বিপুল সংখ্যকের মাছের মৃত্যু হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ ও জলপাইগুড়ি পুরসভার প্রতিনিধিরা। নদীতে কাতলা, রুই, বোয়াল সহ নানা প্রজাতির ছোট বড় মাছ মৃত অবস্থায় ভেসে উঠতে দেখা যায়। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জলপাইগুড়ি প্রকৃতিপ্রেমী সংগঠনের কনভেনার দীপাঞ্জন বক্সী। তিনি জানান, বিষক্রিয়ার ফলে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে তা জলজ প্রাণীদের ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলবে। ইতিমধ্যেই অনেকে মৃত মাছ সংগ্রহ করে বিক্রি করেছেন বলে শুনেছি। এই মাছ খাওয়া একেবারেই নিরাপদ নয়। তার কথায়, মৎস্য দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। স্থানীয় কাউন্সিলর পিঙ্কু বিশ্বাস বলেন, খবর পেয়ে সকালেই এসে দেখি প্রচুর মাছ মারা পড়ে রয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করবে। সাধারণ মানুষকে অনুরোধ, এই মৃত মাছ যেন কেউ না খান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের তরফে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সকালে বড় বড় মাছ, না ছোট মাছ, এই মাছ প্রচুর ছিল, ওগুলো ওই হিসাবে মাছই নেই। এই দাদা মাছ ধরে নিয়ে আসছে। দাদা কি মাছ নিয়ে আসছো? ছোট ছোট মাছ আছে এখানে। কি মাছ আছে দেখি? সকাল থেকে কি আরো বেশি মাছ ধরা গেছে কি? আমি তো এখনই আসলাম, আমার বন্ধু ভর্তি হচ্ছে। কি মনে হচ্ছে যে কিসের জন্য মাছগুলো মরে যাচ্ছে? 20 দিন থেকে মরে গেছে। আমি জানি না দেখি মরে গেছে, আমি এটা জানি না। তো বাড়ি গলকানা বাজার, আমার নাম রাজা ভাস্কর। আজকে দেখলাম সকালে আইসে যে মাছ মরে যাচ্ছে জলে একাই নদীতে। কোন জায়গাটা? এই মাসকালাইবাড়ি ব্রিজের নিচে। কত মাছ, কি কি মাছ ছিল মনে হয়? বড় বড় মাছ, কাতল মাছ, রুই মাছ, আয়ের মাছ, সরপুটি মাছ। মাছগুলো কেউ নিয়ে গেছে? মাছ তো অনেকে নিয়ে গেছে ধরে, তাই দেখলাম তো বালতিতে বস্তা ভরে ভরে নিয়ে গেছে। বড় মাছ ছিল? বড় মাছ 3 কেজি 4 কেজি 5 কেজি সাইজের মাছ ছিল। কি মনে হয় কিভাবে হঠাৎ করে ঘটনা? এটা কোনো কারণে ওদের বৃষ্টি ছাড়ছে মনে হয়, তাহলে তো এভাবে মাছ মরে না। হ্যাঁ, এর আগে বহুত বছর আগে দেখছিলাম। আচ্ছা, আজকে কটার সময় দেখলেন এরকম? এটা তো আমি সকালে 7টা 7:30 দিকে আসছি, তখন দেখতেছি। তার আগের থেকে অনেকে মাছ ধরতেছি। অনেকে নিয়ে গেছে মাছ? হ্যাঁ, অনেকে নিয়ে গেছে। আজকে ভোরবেলা আমি 7টা নাগাদ আমার কাছে ফোন আসলো যে করলা নদী আমাদের 22 নম্বর রোডের সাথে পাশের দিয়ে যে বয়ে গেছে, সেখানে মাছ সব মরা মাছ ভেসে উঠছে। তা আমি খবর পেয়ে আসি, এসে দেখি সব বড় বড় বোয়াল, সে 5 কেজি 7 কেজি, হ্যাঁ, এবং চিতল মাছ, তারপরে আর মাছ, তারপরে লোকাল যে আমাদের এখানে যে সরপুঁটি সহ বিভিন্ন ছোট বড় মাছ ভেসে উঠছে এবং ধরতে। আমি সবাইকে বারণ করলাম ধরেন না, কারণ কী কারণে মাছে মরক লাগছে বোঝা যাচ্ছে না। বিষক্রিয়া হতে পারে, অক্সিজেন লেভেল করতে পারে, অন্যান্য কারণ হতে পারে। তৎক্ষণাৎ আমি সবাইকে বারণ করলাম যে মাছ খেও না, কোথাও বিক্রি করো না। অলরেডি এই মাছ এলাকা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, বাজারেও ছড়িয়ে গেছে শুনলাম। আমি একটা বার্তা দেবো যে এই মাছটা যেন মানুষ না খায়। আর প্রশাসনকে আমি জানিয়েছি, আমি এসডিও সাহেবকে জানিয়েছি, এবং পরে থানায় আমি আইসি সাহেবকে ফোন করলাম, আপনারা আসুন, এখানে বাচ্চা কাচ্চা নামছে, যদি নদীর মধ্যে কোনো বিষাক্ত কিছু থাকে তাহলে বাচ্চাগুলো যে মাছ হচ্ছে তাদেরও ক্ষতি হতে পারে। পুলিশ প্রশাসন এসছে? পুলিশ প্রশাসন এসছে এবং এখন
জলের নদীতে কেউ নেই এই কি মুহূর্তে। করবেন এখন, কি ভাবছেন এটা নিয়ে? আর এখন এটা নিয়ে ভাবছি জলটা তো পরীক্ষা করা দরকার, জলের মধ্যে কী কারণে মাছগুলো ভেসে আসছে। আজকে আমাদের ব্রিজে মাছলাবাড়ি ব্রিজের নিচে অনেক গর্ত আছে, অনেক ডিপ এই জায়গাটা, কিন্তু অনেক বড় বড় মাছ ছিল, একদম মাছ একটা মাছও নাই। পরিবেশের একটা ভারসাম্য ব্যাপার আছে, নদীর একটা ভারসাম্য থাকার আছে। এটা নিয়ে আগামী দিকে কী কারণে মাছ ভেসে উঠছে একটা তদন্ত হওয়া উচিত। কখন খবর পেলেন বা এরকম ঘটনার? আমি আজ ভোর সকাল 7টার সময় খবর পেলাম, 7টার খবর পেয়ে আমি ছুটে এসেছি এখানে। কি নাম আর কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? আমার নাম পিঙ্কু বিশ্বাস, আমি 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সকালবেলা খবর পেলাম যে এখানে একটা বিষক্রিয়া হয়েছে করলা নদীতে, আপনার এই মাসকালাই বাড়ির ব্রিজের এই সংলগ্ন এরিয়া দিয়ে। তো এসে দেখতে পেলাম এখানে সব লোকাল যারা ছেলেমেয়েরা আছে সব নেমে নেমে মাছ ধরছে, প্রচুর মাছ ধরা পড়েছে, প্রচুর বড় বড় মাছ, রুই, কাতল, বোয়াল, আয়ের সবই আর কি। তার সঙ্গে সবথেকে বড় কথা হচ্ছে যে বটম ফিডার যে মাছগুলো আর কি, যেমন ট্যাংরা, আপনার বাম মাছ, গুতুম মাছ, গচি মাছ, যেগুলো সচরাচর এফেক্ট হয় না আর কি, কম হয়, কারণ এগুলো একদম বটম ফিডার মাছ বলে, কিন্তু সেগুলোও মরে ভেসে উঠছে আর কি। তো যে বিষক্রিয়াটা হয়েছে খুব স্ট্রংলি হয়েছে আর কি, এটাই আর কি। প্রশাসনের তরফ থেকে এসছে সকলকে সাবধান করার জন্য, যাতে এই মাছ কেউ না খায়। স্যাম্পেল কালেক্ট করা হচ্ছে ফিশারি ডিপার্টমেন্টের তরফ থেকে, সোর্সটা বোঝার জন্য আর কি। এখানে প্রচুর সকালবেলার থেকে ঘটনাটা হয়েছে, প্রচুর লোক কে কোথায় ধরে নিয়ে বিক্রি করেছে বোঝা বড় মুশকিল আর কি। তো এখন এই হচ্ছে ব্যাপার আর কি, দুর্ভাগ্যজনক ঘটনা। স্বাস্থ্যের পক্ষে তো ক্ষতিকর হতে পারে। সাংঘাতিক হতে পারে, আমরা সোর্সই জানি না কী ধরনের বিষ, কার্সিনোজেনিক এফেক্ট হতে পারে শরীরে। তো তার জন্যই স্যাম্পেল কালেক্ট করা হচ্ছে। খুবই দুঃখজনক ঘটনা। এর আগেও এই এরিয়াটাতে এরকম হয়েছিল। এই এরিয়াটার উপর দিকেই বিভিন্ন চা বাগানগুলো আছে, ছোটো ছোটো স্মল টি গার্ডেনগুলো। তো সেখানে হয়তো যারা লেবাররা আছে, যারা কাজ করে, তারা তো মানে যেরকম হয় আর কি, তাদের অজ্ঞতার কারণে বা যেটার জন্যই ইন্টেলিজেন্সির কারণে, হয়তো অসাবধানতার কারণে তারা হয়তো ড্রাম বা কন্টেনারগুলোকে ধুয়েছে, সেটাই হয়তো সোর্স হতে পারে, এক্সপেক্ট করছি আর কি এই ব্যাপার। তবে খুব ভীষণ ক্ষতি হলো নদীটা। নাম আর পরিচয়? দীপাঞ্জন বক্সি, কনভেনার, প্রকৃতিপ্রেমী জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে চলা করলা নদীতে মাছের মোড়ক ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নদীর বিভিন্ন অংশে ভেসে উঠছে রুই, কাতলা, চিতল, বোয়াল আর সহ একাধিক প্রজাতির ছোট বড় নদীয়ালি মাছ। প্রাথমিকভাবে বিষক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করে ধরা মাছ না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ঘটনার গুরুত্ব বুঝে মৎস্য দপ্তরকে সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি পুরসভা। ইতিমধ্যেই শহরের দিনবাজার, স্টেশন বাজার ও বয়েলখানা বাজারে মাইকিং করে লোকাল ও নদীয়ালি মাছ কেনাবেচা না করার জন্য ক্রেতা ও বিক্রেতাদের অনুরোধ জানান পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশও। কী কারণে এই মাছের মোড়ক তা খতিয়ে দেখা হচ্ছে। একটা বিশেষ ঘোষণা নিয়ে আজকে সকালের দিকে করলাতে কেউ বা কাহারা বিষ ঢেলে দেয় এবং তার ফলে প্রচুর করলায় মাছ মারা যায়। আর বোয়াল থেকে শুরু করে আপনার ট্যাংরা বহু রকমের মাছ মারা যায় এবং এই মাছগুলো কিন্তু সবাই ধরে সেগুলো কিন্তু বাজারে, দিনবাজার, স্টেশন বাজার এবং আপনার বয়ালখানা বাজারে বিক্রি হয়েছে। আমি প্রতি বাজারে ঘোষণা করে বলছি, কেউ কোনো লোকাল নদীর মাছ আগামী 7 দিন কিনবেন না। আর বিক্রেতাদের বলছি, কেউ কোনো লোকাল নদীর মাছ আগামী 7 দিন বিক্রি করবেন না। এই মাছ খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি তাই বলছি, করলার বিষক্রিয়া হয়েছে, কেউ বিষ ঢেলে দিয়েছে সকালবেলায়। সকাল থেকে আমরা ঘুরছি, কেউ কোনো মাছ, লোকাল মাছ, নদীর মাছ কিনবেন না। সকালেই আমি খবর পাই যে করলায় কেউ বা কারা বিষ ঢেলে দিয়েছে। আমি সাথে সাথে মাসকালাই বাড়ি ব্রিজের ওখানে যাই, দেখি প্রচুর মাছ ভেসে উঠছে। সাথে সাথে আমি এলাকার মানুষকে নিষেধ করি আপনারা কেউ ওই মাছ খাবেন না বা বিক্রি করবেন না। তারপরে পুলিশ প্রশাসনে ছিল, এখন আমি বয়ালখানা বাজারে যাই, এখন দিনবাজার এবং স্টেশন বাজারে যাব। সবখানে আমরা অ্যানাউন্সমেন্ট করছি, আগামী 7 দিন কেউ লোকাল মাছ কেউ খাবেন না এবং কেউ বিক্রি করবেন না। তাতে কেউ খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা কিভাবে হলো বা তদন্ত? এটা নাশকতামূলক কাজ, এটা এক ধরনের দুষ্কৃতিমূলক কাজ, নাশকতামূলক কাজ। পুলিশ অবিলম্বে এটা সুমোটো কেস স্টার্ট করা উচিত, কেস স্টার্ট করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির ওয়েলফেয়ারে। অবিলম্বে প্রিপেড স্মার্ট মিটার বন্ধ করা, বর্ধিত চার্জ ও মিনিমাম চার্জ প্রত্যাহার করতে হবে। সিকিউরিটি ডিপোজিটের টাকা সুদসহ ফেরত দিতে হবে। প্রতি মাসের বিল প্রতি মাসে দিতে হবে। আর এই দাবিগুলি নিয়ে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি শহর ও গ্রামীণ এলাকা কমিটি থেকে একটি সভার আয়োজন করা হয়েছিল। তাদের দাবি, অবিলম্বে প্রিপেড স্মার্ট মিটার বাড়ি বাড়ি লাগানো চলবে না। আর আগামীতে কী ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে তা নিয়েও আলোচনা হয়।
ইলেকট্রিসিটিতেও কিন্তু যে স্মার্ট কথা আমরা বলছি, আমরা এখন প্রত্যেকে স্মার্ট মোবাইল ব্যবহার করি। এবং পশ্চিমবঙ্গে যখন আন্দোলনটা খুব দুর্বার গতি পায় তখন কোম্পানি বিশেষ করে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিদ্যুৎ মন্ত্রী ঘোষণা করলেন যে আপাতত স্মার্ট মিটার লাগানো হচ্ছে না, যদিও এ নিয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়নি। এবং গৃহস্থ লাইনগুলোতে স্মার্ট মিটার লাগানো আপাতত বন্ধ করলেও কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল এবং অন্যান্য ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানো চলছে। এবং আমাদের আশঙ্কা আন্দোলনটা দুর্বল হলেই যে কোনো দিন আবার তারা কিন্তু স্মার্ট মিটার লাগাতে ঝাঁপিয়ে পড়বে। এই কারণে বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জলপাইগুড়ি শহরের বিশিষ্ট মানুষেরা আজকে এই কনভেনশনে মিলিত হয়েছেন। তারা আন্দোলন সম্পর্কে বক্তব্য রাখলেন এবং আগামী দিনে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেন। অ্যাবেকার উদ্যোগে নাগরিক কনভেনশন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই কনভেনশনটাকে ডাকা হয়েছে। জলপাইগুড়ির বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব এবং এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা এই কনভেনশনে উপস্থিত থেকে তাদের এই যে প্রস্তাব, আমাদের যে কনভেনশনের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা আমরা দিয়ে দেব। সেই প্রস্তাবের সমর্থনে তারা বক্তব্য রেখেছে এবং আগামী দিনে যাতে এই স্মার্ট মিটার বিরোধী আন্দোলনটা আমরা এখানে জোরদার করতে পারি এবং এর সঙ্গে স্মার্ট মিটার সঙ্গে যুক্ত অন্যান্য যে পেশারে যে ব্যবস্থা বিলে রয়েছে, 2025 সালের বিলে রয়েছে, সেই সমস্ত বিষয়ের বিরুদ্ধে আমরা যাতে দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই কর্মসূচি। প্রাচীন নরসিংহ মন্দির ভেঙে যাওয়ার কারণে অস্বস্তির পরিবেশ জলপাইগুড়িতে। প্রাচীন মন্দির ভেঙে পড়ল জলপাইগুড়িতে। পুকুরের কাজ করতে গিয়ে শত বছর প্রাচীন নরসিংহ মন্দিরের পুরো অংশ ভেঙে পড়ল জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত জলপাইগুড়ি হাই স্কুল সংলগ্ন নরসিংহ মন্দিরের। এই মন্দিরটি শত বছর ধরে রয়েছিল এখানে। পুকুরের কাজ করতে গিয়ে ভারী মেশিন সেখানে লেগে মন্দিরের পুরো অংশ ভেঙে যায়। মন্দির কমিটির দাবি অবিলম্বে সেই মন্দিরের সংস্কার করে দিতে হবে ঠিকাদার কর্তৃপক্ষকে, আর তা না হলে আগামী 2-1 দিনের মধ্যেই তারা আইনের পথে যাবেন। এখানে পুরোহিত কাজ থাকেন, ঠাকুরের সেবা করেন, তো মন্দিরের পরিস্থিতি কি দেখলেন? যা পরিস্থিতি দেখলাম বড় মর্মাহত হয়েছি, আমার বলার ভাষাই নেই। সব ভেঙে গেছে, ঠাকুরের সব ভেঙে চুরমার করে দিল। এতদিনের আশা, এত আবেদন, কিন্তু কীভাবে কী হলো আমি জানি না। আমি চাচ্ছি শীঘ্রই এটা যদি না হয়, বিগ্রহ যে অবস্থায় পড়ে আছে চিন্তা করা যায় না। এর জন্য মানসিক দিক দিয়ে আমি খুব খারাপ অবস্থা। এতদিন পূজা করলাম, আমি চাচ্ছি এটার পুনর্নির্মাণ শীঘ্র হোক। নাহলে এতজনের যে সকলের যে আবেদন, এটা যদি না শুনে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। এটা আপনাদের তরফ থেকে এটা আমরা জানাচ্ছি এবং সকল ভক্তবৃন্দকে বলছি আমাদের এখানকে মন্দিরে করার জন্য সহযোগিতা করুন। একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে যে বাবা নৃসিংহ গোপাল মন্দির, এটা প্রায় 150 বছর পুরানা মন্দির। এখানে সনাতন হিন্দু ধর্মের মন্দির, শুধু জয়ন্তীপাড়া নয়, 12 নম্বর ওয়ার্ড নয়, জলপাইগুড়ি পৌরসভা নয়, বিস্তীর্ণ ভূখণ্ডে সনাতন হিন্দু ধর্মের মানুষ যেমন আছে তেমনি এই মন্দিরের ভক্তরা আছে। কারণ প্রায় 150 বছর আগে এই মন্দিরটা এখানে স্থাপিত হয়েছিল। এই পুরানো মন্দিরটা এখানে আমরা সনাতন ধর্মের হিন্দু মানুষেরা খুব জাগ্রত হিসাবে মানি। কলেবর যাই হোক মন্দিরের, কারণ ভগবান তো মন্দিরের কলেবরে আবদ্ধ থাকে না, ভগবান মানুষের অন্তরে প্রতিষ্ঠিত। বিস্তীর্ণ সনাতন হিন্দু ধর্মের মানুষ, নৃসিংহ বাবার ভক্ত, সেখানে কাজ করতে গিয়ে ঠিকাদারি সংস্থার আর এটা অবহেলার কারণে, অসতর্কতার কারণে এই মন্দিরটি, এই বিশাল যে দানবীয় যন্ত্রটা, সেই যন্ত্র কী করে মন্দিরে উঠে পড়ছে আমরা জানি না। পরশুদিন সন্ধ্যার ঘটনা। তা যাই হোক, বাবার আশীর্বাদে এখানে কোনো প্রাণহানি বা এরকম কোনো গুরুতর ঘটনা ঘটনাই। এর জন্য আমরা বাবাকে প্রণাম করি, ধন্যবাদ জানাই। আর ঠিকাদারি সংস্থাকে আমরা আবেদন করছি ইমিডিয়েট বাবার মন্দির পুনর্নির্মাণ করতে হবে, না হলে আমরা সনাতন হিন্দু ধর্মের এই মন্দিরের ভক্তবৃন্দের পক্ষ থেকে প্রধান হলে আমরা আইনের আশ্রয় দিতে বাধ্য থাকব। এখানে আমাদের সঙ্গে আমাদের শ্রদ্ধেয় যে প্রধান সেবক যতীন্দ্রনাথ দাস মহাশয় পাশে উপস্থিত আছেন,
আর তাছাড়া এখানে অসংখ্য ভক্তবৃন্দের মধ্যে কয়েকজন আছেন, অর্চনা বোস থেকে গোরা ছোটো ভাই থেকে শুরু করে এখানে অনেক ভক্তবৃন্দ কয়েকজন আমরা আছি। তা আশা করছি ঠিকাদারি সংস্থা ইমিডিয়েট কাজ শুরু করবে, অন্যথায় আমরা ইমিডিয়েট আমরা 2-1 দিনের মধ্যে মন্দিরের যে পরিচালন কমিটি তার একটা সভা করব এবং সবাই সিদ্ধান্ত গ্রহণ করে সর্বসম্মতিক্রমে প্রয়োজন হলে আমরা আইনের রাস্তায় হাঁটতে বাধ্য থাকব। তিস্তার চরে অবিস্ফোরিত মর্টার শেলে বিস্ফোরণ, প্রাণ গেল স্কুল পড়ুয়ার। সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জ এলাকায় পড়ে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ যে কতটা ভয়ঙ্কর হতে পারে ফের তারই নির্মম প্রমাণ মিলল সাঁওগা বস্তিতে। অবিস্ফোরিত মর্টার শেল নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল বাগড়াকোট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র রৌনক চৌধুরীর। রবিবার সকালে মাল থানার অধীন সাঁওগা বস্তি সংলগ্ন তিস্তার চরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয়দের বক্তব্য, রবিবার হওয়ায় ওই দিন সেনাবাহিনীর ফায়ারিং বন্ধ ছিল। সেই সুযোগে বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত ফায়ারিং রেঞ্জ এলাকায় যায় ওই কিশোর। সেখানে পড়ে থাকা একটি পরিত্যক্ত ও অবিস্ফোরিত মর্টার শেল সে স্পর্শ করতেই আচমকা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলে মৃত্যু হয় রৌনকের। বিস্ফোরণে তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় বলে জানা গেছে। বিকট শব্দে আশেপাশের এলাকা কেঁপে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের শব্দ প্রায় 5 কিলোমিটার দূরের লিস রিভার চা বাগান এলাকাতেও শোনা যায়। উল্লেখযোগ্যভাবে সাঁওগা বস্তি সংলগ্ন তিস্তার চর অঞ্চলটি উত্তর পূর্ব ভারতের অন্যতম বড় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জ হিসেবে পরিচিত। প্রতি বছর জানুয়ারি মাস থেকে এখানে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট অস্ত্র প্রশিক্ষণ চালায়। প্রশিক্ষণ শেষে বিস্তীর্ণ এলাকায় পড়ে থাকে শেলের ভাঙা অংশ ও অনেক সময় অবিস্ফোরিত গোলাবারুদ, যা স্থানীয়দের জন্য মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আর্থিক লাভের আশায় কিছু মানুষ জীবনে ঝুঁকি নিয়ে এই ধরনের অবিস্ফোরিত শেল কুড়িয়ে তার ভেতরের পিতল ও অন্যান্য ধাতু বের করে বিক্রি করেন। এই কারণেই এর আগেও একাধিক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা প্রচার চালানো হলেও বাস্তবে তা যে পুরোপুরি কার্যকর হয়নি, রবিবারের দুর্ঘটনা সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। খবর পেয়ে মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই ঘটনায় গোটা সাঁওগা বস্তি এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ডুয়ার্স এক্সপ্রেস মেলের সভাপতি রাজু নেপালি জানান, সেনাবাহিনীর নিষেধাজ্ঞা ও সতর্কতা অমান্য করার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। অনেক দিন আগে আর্মি এখান থেকে তো মালবাজার পুলিশ স্টেশনে সূচনা দিচ্ছে এখানে ফায়ারিং হবে, কিন্তু একটা 16 বয়স ছেলে ডেড বডি পাই গেছে এখানে। একটা প্লে গ্রাউন্ড নাই, এটা খেলাধুলা গ্রাউন্ড নাই, ছেলে এখানে আসে কেন কিছু জানে না। এটা পুলিশ ইনভেস্টিগেশন করবে, কিন্তু বাগড়াকোট হাই স্কুল স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট খুব ভালো ছিল। কিন্তু বাড়ি কোথায়? বাড়ি সোনালি যে বস্তি এরিয়া। কিভাবে মারা গেল? কিভাবে মারা গেল? এটা বম বিস্ফোট হয়ে গেছে। আর্মি ফায়ারিং যে আছে না, ওইটা বিস্ফোট হয়ে গেছে। এখানে তো হাতি আসে না, এখন কোনো মর্ডার নাই, ফায়ারিং থেকেই হচ্ছে এটা। এখন কি পুলিশ ইনভেস্টিগেশন শুরু করেছে? পুলিশ নিয়ে গেছে, আগে ইনভেস্টিগেশন পুলিশই করবে। মাল পুলিশ স্টেশন আসছিল, অফিসার আসছিল, রিকভার করে বডি রিকভার হয়ে গেছে, নিয়ে গেছে। আগে ইনভেস্টিগেশন করার পরে জানা যাবে কি আছে, ওইটা সামনে আসবে। কিন্তু ঘটনা খুব দুঃখজনক। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES,
BBA ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয় বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্বগুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কেরিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। জলপাইগুড়ি শহরের ব্যস্ততম ডিবিসি রোডে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে ছোট 4 চাকা গাড়ি। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। অল্পের জন্য প্রাণে বাঁচল রাস্তার পাশের এক ফল বিক্রেতা সহ পথচারীরা। ফলের দোকানের সব ফল নষ্ট হয়ে যায়। বিদ্যুতের খুঁটি ভেঙে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। গাড়ির চালক সহ যাত্রীদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, 4 চাকা গাড়িটি খুবই দ্রুত গতিতে চলছিল। প্রথমে একটি বাইকে ধাক্কা মারে, এরপর টোটোয় ধাক্কা মেরে দ্রুত গতিতে ফলের দোকানে ধাক্কা মেরে বিদ্যুতের খুঁটি ভেঙে দিয়েছে। ফল বিক্রেতা বিদ্যুতের খুঁটির সামনে ট্রান্সফরমারের নিচ দিয়ে দৌড়ে পালিয়ে গেলেও পায়ে আঘাত লেগেছে তার। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, গাড়ির চালক সহ মোট 3 জন গাড়িতে ছিল। সবাই নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য ডিবিসি রোডে যানজট লক্ষ্য করা যায়, যদিও ট্রাফিক পুলিশের হস্তক্ষেপে খানিকক্ষণ বাদে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভেঙে যাওয়া বিদ্যুতের খুঁটির কাজ শুরু করেছেন। ফল বিক্রেতা আকাশ সাহ বলেন, অল্পের জন্য প্রাণে বেঁচে গেলাম, সব ফল নষ্ট হয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শী কৃষ্ণকুমার মহন্ত বলেন, কমার্স কলেজের সামনে প্রথমে গাড়িটি বাইক ও টোটোকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে। সামনে পুলিশের গাড়ি ছিল। সেই সময় দ্রুত গতিতে ফলের দোকানে ধাক্কা মারে। নেশাগ্রস্ত অবস্থায় ছিল গাড়ির চালক, এই কারণে এই দুর্ঘটনা। সামনে থেকে গাড়ি ওইখান থেকে একটা টোটোকে একটা ধাক্কা মারিয়ে নিয়ে আসে। এইদিকে ওইদিকে ঠিক আছে, মদ খাইছিল, পুরো মদ খাই টেরা বেকা আসছে, আমার সামনে আসে। আমি হচ্ছে ভাই গেছি, আমার হচ্ছে ভ্যানের মধ্যে মাইরে সব ফল আমার নষ্ট করে দিয়েছে। সব ফল বরবাদ করে দিয়েছে। পায়ের মধ্যে ব্যথা পাইছে, পোল টোল ভাঙছে। এটা হচ্ছে ডিবিসি রোড, ইন্ডিয়ান ব্যাংকের সামনে। আপনার কি ফলের দোকান রয়েছে? হ্যাঁ, ফলের দোকান। আপনি দোকানের রাস্তার পাশেই ছিলেন? হ্যাঁ, আমি হচ্ছে দোকানে ছিলাম। আচ্ছা, আর এই গাড়িটা কোন দিক থেকে আসলো? গাড়িটা এই দিক থেকে আসতেছিল, বা দিক থেকে আসতেছিল, মানে কমার্স কলেজের দিক থেকে? হ্যাঁ হ্যাঁ, কমার্স কলেজের দিক থেকে আসছিল। ওইখানে একটা বাইকালাকে মারছে, সামনে একটা টোটোওয়ালাকে মারছে, আইসে একবারে পোলের মধ্যে মারছে। স্পিড কিরকম ছিল? স্পিড ছিল 70-80, এত জোরে। এই যে দেখেন, পোল টোল সব ভাঙিয়ে ফেলাইছে। আমি যদি না ভাবতাম আমাকে মানে মাইরে ফেলাইতাম। গাড়িতে তো আপাতত আমি 2 জন দেখছি, আমি তো পালাই গেছি। আমি তো তাও আমার বাড়ির মধ্যে ব্যথা লাগছে, আমার ফল সব বরবাদ হয়ে গেছে। 2 জন আমি দেখছি। দুজন এখন কোথায়? পুলিশ নিয়ে গেছে। অ্যাক্সিডেন্টটা আগে করেছে ওই আপনার কলেজের সামনে, ওখানে একটা বাইক আর টোটোকে মেরে দেয়। ওই গাড়িটা সোজা পালায় যেতে নেয়, কিন্তু মাঝখানে ছিল হচ্ছে পুলিশ ভ্যান থাকার কারণে আমার এই ফলের দোকানের সামনে, তখন ওই গাড়িটা সোজা ডাইরেক্ট মধ্য অবস্থায় ছিল, পুরো এসে ওকে পর থেকেই আসে। তখন আমি ওই পার থেকে ওকে অপোজিট থেকে আমি চিল্লাই যে বিকাশ ভাগ। তখন ওই নিচ দিয়ে ও ভাগে মানে চলে যায়। তখন ডাইরেক্ট গাড়িটা এসে ঠিক ইলেকট্রিক পোলে মারে। নিচ দিয়ে? কোন নিচ দিয়ে? ইলেকট্রিকের নিচে যে একটা এই এতটা গ্যাপ জায়গা আছে, 2 হাত ওর নিচ দিয়ে ও ভাগে পালায়। না পালালে ওর জীবনে ওর শেষ আজকে। গাড়িটা কিরকম স্পিডে ছিল? প্রচণ্ড স্পিডে গাড়ি। কয়জন ছিল গাড়িতে? গাড়ির পিছনে 4 জন আর সামনে ড্রাইভার। একদম নেশা পুরা। আজকে তো আমাদের রোববার, পুরা মস্তিতে ওরা পুরা নেশাতে আছে। আর নেশাতে না থাকলে এরকম হয় না, তাহলে ওরা ওইখানেই দাঁড়ায়। কারণ ওখানে একটা বাইক মেরেছে এবং একটা টোটোওয়ালাকে মেরেছে, মারতে আসছে। যদি এইখানে যদি না বাঁচতো তাহলে আরও কত মানে অ্যাক্সিডেন্ট হইতো, কত প্রাণ চলে যেত আজকে। হ্যাঁ, আমার অপোজিটে আমার দোকান, ডাক্তারবাবুর দোকানের পাশে।
আমরুত প্রকল্পে জল সরবরাহের দ্বিতীয় ধাপের সূচনা জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরে ক্লাব রোড সংলগ্ন পিডি কলেজের পেছনে অবস্থিত এই রিজার্ভার প্রাঙ্গণে পুরসভার উদ্যোগে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার। অনুষ্ঠানে নারকেল ফাটিয়ে জল সরবরাহ ব্যবস্থার শুভ সূচনা করেন পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্য কাউন্সিলররা। পুরসভার পূর্ব ঘোষণা অনুযায়ী গত 31শে ডিসেম্বর 2025 থেকে আমরুত প্রকল্পের জল শহরের মানুষের বাড়ি বাড়ি পৌঁছানোর কথা। সেই অনুযায়ী ওই দিন 3টি হাইরাইজ রিজার্ভারের পরীক্ষামূলক উদ্বোধন পুরসভার তরফে করা হয়েছিল। আজ পুনরায় 5টি হাইরাইজ রিজার্ভারের উদ্বোধন করা হলো। এদিন থেকেই জল সরবরাহ শুরু হয়েছে বলে দাবি পুরসভার। আগের রিজার্ভারগুলির মতোই বাসিন্দারা পরিশ্রুত পানীয় জল পাবেন, তবে আপাতত এই জল পানযোগ্য নয় বলে জানিয়েছেন চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তার বক্তব্য, জল সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত হতে কিছুটা সময় লাগবে। উল্লেখ্য, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে এই আমরুত প্রকল্পের মাধ্যমে শহরবাসীর কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে। এই প্রকল্পে তিস্তা নদী থেকে সরাসরি জল পৌঁছাবে সুকান্তনগর এলাকায় নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে। সেখান থেকে পরিশোধিত জল পাঠানো হবে রিজার্ভারগুলিতে এবং পরে তা সরবরাহ করা হবে শহরের বাড়ি বাড়িতে। দেখুন, আমরা 31শে ডিসেম্বর 2025-এ যে আমরুত জল প্রকল্পে, যেখানে রাজ্য সরকারের এবং পৌরসভা মিলে কেন্দ্রের থেকে অনেক বেশি টাকা রয়েছে, সেই 150 কোটি টাকা জল প্রকল্পে আমরা কিন্তু ইতিমধ্যেই 31শে ডিসেম্বরে তার প্রথম ট্রায়াল রান করেছিলাম। সেই ট্রায়াল রানে আমরা ওয়ার্ড নাম্বার 1, 2, 3, 20, 21, 22, 23, 24, 25 এবং ওয়ার্ড নাম্বার 18, 19 মানে আমরা 11টা ওয়ার্ডে রিজার্ভারে, কিন্তু 3টা রিজার্ভারে আমরা আমরুতের পরিশ্রুত পানীয় জল তিস্তার সেটা কিন্তু আমরা চার্জ করেছিলাম। আজকে আমরা বলেছিলাম 10ই ফেব্রুয়ারির মধ্যে করব। আজকে আমরা জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে আবার এই পিডি কলেজের পিছনে যে বড় রিজার্ভার, এইটা মাদ্রাসার রিজার্ভার, আপনার আনন্দপাড়া কদমতলার রিজার্ভার, পান্ডাপাড়া বউবাজারের রিজার্ভার এবং 11 নম্বর ওয়ার্ডের ক্যানেলপাড়ের রিজার্ভার, এই 5টা রিজার্ভারে আজকে থেকে জল চার্জ করা শুরু হলো। তার প্রতিটা করা হলো পিডি কলেজের এখানে। এটা তিস্তার পরিশ্রুত সাবসারফেস ওয়াটার, আয়রন মুক্ত, আর্সেনিক মুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত এবং সম্পূর্ণভাবে আপনার পরিশ্রুত জল, পিউরিফাইড ওয়াটার। এবং এখানে 150 কোটি টাকার এই জল প্রকল্পে 75 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে, 7.5 কোটি টাকা জলপাইগুড়ি পৌরসভা দিয়েছে, আর 67 কোটি 50 লাখ টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে। আর আমরা 2.0-তে যে 22 কোটি আছে তার মধ্যে 22 কোটি টাকা, তার মধ্যে পুরোটাই 67% খরচা করছে রাজ্য সরকার, আর 33% টাকা মাত্র কেন্দ্রীয় সরকার দিয়েছে। এই মাসে, ফেব্রুয়ারি মাসেই, আর কয়েকদিন ট্রায়াল রান করেই আমরা ফেব্রুয়ারি মাসেই পুরো সব পানীয় জলের যে অনুষ্ঠান পৌঁছে দেওয়ার যে অনুষ্ঠানটা কদমতলার মাদ্রাসায় করবো, বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটা ফেব্রুয়ারি মাসেই শুরু হবে। আর দেরি হবে না, মানুষ এই ফেব্রুয়ারিতেই সব পানীয় জল পান করতে শুরু করেন, পরিশ্রুত পানীয় জল। চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পোস্টকার্ড অভিযান বিজেপি যুব মোর্চার। চাকরির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে পোস্টকার্ডে চিঠি পাঠানোর কর্মসূচি শুরু করল ভারতীয় জনতা যুব মোর্চা। মালবাজার মহকুমার নাগরাকাটার মহাদেব মোড়ে এদিন ওই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে যুব মোর্চার কর্মীরা রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা অনুদান বৃদ্ধির সিদ্ধান্তেরও কটাক্ষ করেন। তাদের বক্তব্য, ভাতা নয়, স্থায়ী কাজ চাই। নাগরাকাটা বিধানসভার ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি রেগন প্রধান বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গে বেকারত্ব সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাংলার তরুণ তরুণীদের রোজগারের জন্য ভিন রাজ্যে যেতে হচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের চা বাগান ও বনবস্তি এলাকার ছেলে মেয়েদের জন্য রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কর্মসংস্থানের প্রকল্প আনতে পারেনি। উল্টে যেখানে যেখানে সরকারি নিয়োগ হচ্ছে সেখানেই দুর্নীতির অভিযোগ উঠেছে। এদিন এ বিষয়ে পথচলতি মানুষকে বোঝান বিজেপি কর্মীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শঙ্কর ছেত্রী, রাজীব তির্কি, ওম প্রকাশ রায় এবং এলাকার বিজেপি নেতা বরুণ মিত্র সহ অন্যান্যরা। ये आप लोग का एक कार्ड देख रहे हैं ना हाथ में, क्या कार्ड है ये कार्ड हमारा चाकरी चाय बंगला का कार्ड है। इसमें मुख्य तौर से ये यहाँ से लिखित तौर पे जो युवा युवती अब तक नौकरी नहीं मिला है जिनको, ये कार्ड सीधा जाके ममता बनर्जी का ऑफिस पे, वहाँ पे ये जो बॉक्स में जितने भी हमारे युवा युवती जो अभी बेकारी हैं, जो जिनको नौकरी नहीं है, ये वहाँ पे अपना कार्ड ड्रॉप करके अपना ये बता रहे हैं कि हम लोग को यहाँ पे पश्चिम बंगाल में ना कोई सुरक्षित है, ना कोई नौकरी है। युवा युवती बाहर काम करने के जाने के बावजूद भी कई बार आप लोगों ने देखा होगा ऐसा सिचुएशन क्रिएट हुआ है, युवा युवती काम करने बाहर गए हैं, लेकिन वहाँ उनको माँ बाप यहाँ पे इंतज़ार करते हैं, हमारा बेटा बेटी कब कमा के आएंगे और कब उनके साथ में घर में आराम से रह के अपना मकान बनाएंगे और रोटी खाएंगे। लेकिन देखना ये पड़ता है, बहुत सी जगह में ऐसा हुआ है, हमारा युवती वहाँ से कमा के तो नहीं, वहाँ का उनसे वहाँ से लाश आता है, वहाँ से मरने के बाद में उनका बॉडी आता है। आप लोग को देखने को मिला होगा बहुत सी जगह में हमारे युवा युवती का कहीं मर्डर होता है, कोई सुसाइड करता है,
ठीक है, लेकिन कोई वहाँ पे जाने के बाद में नौकरी नहीं होने के कारण डिप्रेशन में रहता है। और इसका मुख्य कारण है यहाँ पश्चिम बंगाल सरकार द्वारा आज तक युवा युवती के लिए कोई भी सुविधा या नौकरी का कोई ऐसा सुविधा नहीं है जो युवा युवती को डायरेक्ट उनके अपने क्षेत्र में आके कोई नौकरी मिले। ये प्ले कार्ड आप लोग सीएम को भेजेंगे यहाँ से? यहाँ से ये कंप्लेंट के तौर पे जाएगा, क्योंकि युवा युवती हर जगह में बेकारी यहाँ पे बैठा है। पूरे हमारे वेस्ट बंगाल में हर राज्य में यहाँ पे हर जिला में ये कार्यक्रम हो रहा है और ये कंप्लेंट सीधा ममता बनर्जी के वहाँ पे ऑफिस पे जाएगा और ये बॉक्स वहीं पे खुलेगा। आपका नाम? मेरा नाम रेगन प्रधान, मैं नगरकाटा विधानसभा क्षेत्र का भारतीय जनता युवा मोर्चा का कन्वीनर। বিধানসভা নির্বাচনের মুখে দল বদলের পালা ধূপগুড়িতে। ঝাড় আলতায় তৃণমূল কংগ্রেসের নাম লেখালেন দুই পরিবার। ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা 1 নম্বর অঞ্চলে ফের শক্তি বাড়ালো তৃণমূল কংগ্রেস। 15/60 বুথে বিজেপি এবং সিপিএম ত্যাগ করে দুটি পরিবার আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগদান করলেন বলে তৃণমূল সূত্রে দাবি। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মলয় কুমার রায় এবং অঞ্চল সভাপতি সঞ্জয় রায়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মমতা বৈদ্য সরকার সহ অন্যান্য নেতৃত্ব। 15/60 নং বুথে এই বুথ সম্মেলন, এই সম্মেলনে কত ফ্যামিলি জয়েন করলো দাদা? আজকে এখানে আমাদের 15/60 নং বুথে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বুথ সম্মেলন চলছে। এখানে আমাদের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছে। এখানে বিজেপি দল ত্যাগ করে সিপিএম এবং বিজেপি দল ত্যাগ করে দুটি পরিবার আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলে আমরা দলের পক্ষ থেকে ওনাদের দলীয় পতাকা ওনাদের হাতে তুলে দেওয়া হলো এবং ওনাদের আমরা সুস্বাগতম জানাবো। আগামী 22শে ফেব্রুয়ারি জলপাইগুড়িতে সাংগঠনিক সভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী 22শে ফেব্রুয়ারি জলপাইগুড়িতে সাংগঠনিক সভা করতে চলেছে তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়। শহরের আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হতে চলেছে এই গুরুত্বপূর্ণ বৈঠক। সভাকে ঘিরে প্রস্তুতি ও চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করতে রবিবার ময়নাগুড়ি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, আসন্ন আর্ট গ্যালারির সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সভাকে সফল করতে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে সংগঠন। আজকে আমরা জলপাইগুড়ি জেলা এবং লোকসভা ভিত্তিক জয় হিন্দ বাহিনীর সংগঠন আছে, সেই সংগঠনের আমরা আজকে জেলা মিটিং ডেকেছিলাম ময়নাগুড়ি দলীয় কার্যালয় ইন্দিরা ভবনে। সেখানে আমরা সারা জলপাইগুড়ি জেলা এবং লোকসভা ভিত্তিক অর্থাৎ মেকলিগঞ্জ বিধানসভা 4টা ব্লক আমাদের সঙ্গে যুক্ত, তাদেরকে নিয়ে আমরা মিটিং করলাম এই কারণে যে আগামী 22শে ফেব্রুয়ারি রবিবার আমাদের জয় হিন্দ বাহিনী তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সম্মানীয় কার্তিক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে সভা করতে আসছেন জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে। আমরা ইনডোর সভা করছি যেহেতু পরীক্ষা চলছে। সেই সভা উপলক্ষে আমরা বিভিন্ন ব্লকের নেতৃত্বের সাথে আমরা সেই প্রোগ্রামকে সফল করবার জন্য আলোচনা করলাম। এবং আপনি শুনলে খুশি হবেন যে এখানে আমাদের মাদার সংগঠনের টাউন ব্লকের সভাপতি ময়নাগুড়ির বিশ্বজিৎ সেন আমাদের সাথে আছেন। আমাদের সাথে জয় হিন্দ বাহিনীর রাজ্য কমিটির সদস্যরা আছেন, জেলা কমিটির সদস্যরা আছেন এবং প্রত্যেকটা ব্লকের সভাপতি চেয়ারম্যানরা আছেন। তাদের মতামত নিয়ে আমরা 22 তারিখে যে প্রোগ্রামটা করতে চলেছি সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। লিস নদীর বুকে এখন রূপলি জলের ধারা নয়, দেখা যাচ্ছে ছোট বড় গর্ত, বালি এবং পাথর। লিস নদীর বুক জুড়ে এখন আর রূপলি জলের ধারা নয়, জেগে উঠেছে অতিকায় সব গর্ত আর বালি পাথরের ছোট ছোট পাহাড়। নদী জুড়ে অবাধে চলছে বালি ও পাথর লুটপাটের মহোৎসব। কার্যত অস্তিত্ব সংকটে এই নদী। আর এই অরাজকতার মাঝেই শিউরে করা নাড়ছে বর্ষা, যা নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী গ্রামগুলির বাসিন্দারা। শীতের আমেজ কাটতে না কাটতেই গরমের প্রস্তুতিতে নেমেছে জলপাইগুড়ি। আর ঠিক এই সময় ক্রেতাদের জন্য বিশেষ সুখবর নিয়ে হাজির মনোজ ইলেকট্রনিক্স। এসি ও ফ্রিজে মিলছে আকর্ষণীয় ডিসকাউন্টের পাশাপাশি পুরনো দামের সুবিধা। নামি দামি সংস্থার উন্নত মানের এসি ও ইলেকট্রনিক সামগ্রীর বিশাল সম্ভার সাজিয়ে রাখা হয়েছে ক্রেতাদের জন্য। জলপাইগুড়ি জেলার বেলাকোবা, আমবাড়ি, রাজগঞ্জ ও জলপাইগুড়ি এই 3টি শাখায় একযোগে চলছে বিশেষ ভ্যালেন্টাইন্স ডে অফার। উপলক্ষকে কেন্দ্র করে গ্রাহকদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় উপহারের ব্যবস্থাও। যে কোনো সামগ্রী কেনাকাটার সঙ্গে মিলবে এক বা একাধিক চমকপ্রদ উপহার। এছাড়াও বিভিন্ন নামী কোম্পানির মোবাইল, ইলেকট্রনিক্স এবং ফার্নিচার পণ্য সহজ ফাইন্যান্স সুবিধায় কেনার সুযোগ থাকছে মনোজ ইলেকট্রনিক্সে। এসি, ফ্রিজ সহ আধুনিক গৃহস্থালী সামগ্রীর জন্য জলপাইগুড়ি জেলার অন্যতম ভরসাযোগ্য ঠিকানা হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠান।
ভ্যালেন্টাইন্স ডেতে প্রিয়জনের জন্য উপহার কিনতে বা গরম পড়ার আগেই ঘরের প্রস্তুতি সেরে ফেলতে আজই ঘুরে আসুন মনোজ ইলেকট্রনিক্সে। সীমিত সময়ের জন্য এই বিশেষ অফারের সুযোগ থাকছে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠান সূত্রে। অনেক ভালো লাগছে, আমাদের দোকান থেকে কেনাকাটা করলেই মানে এত ভালো ভালো গিফট পাচ্ছে, আর অন্য কোথাও তো মনে হয় পাবে না এরকম গিফট। বিশেষ করে মহিলারাই পেলো এই পুরস্কারটা। হ্যাঁ, কি কেমন লাগছে? আপনি হ্যাঁ অনেক ভালো লাগছে। কি আগামীতে চিন্তা ভাবনা যে মানুষ বেশি করে আসলে এরকম আরো বেশি করে দিতে পারবে, এরকম ব্যাপার কি? হ্যাঁ, আগামী দিন তো আরো বেশি বেশি গিফট পাবে। আমার নাম অঞ্জনা প্রামাণিক, আমবাড়ি দেবেন্দ্রপুর রেলগেট। এখানে কেন আপনি মনোজ ইলেকট্রনিক্স বেলাগোবা কেন এসেছেন? আমি দুর্গাপুজোর অফারে আমি ওখান থেকে ফ্রিজ কিনেছিলাম, একটা টিভি কিনেছিলাম। তো আজ থেকে প্রায় 5 মাস হতে চললো। তো ওখান থেকে কুপন আছে, তো ওই কুপনে নাকি আমার প্রাইস লেগেছে। তো সেদিন খেলা হয়েছিল 31শে জানুয়ারি। তো আমাকে ফোন করে বলে আপনি ফার্স্ট প্রাইজ পেয়েছেন। তো আমি তো প্রথমে কি বলবো, আর প্রথমে বিশ্বাস করতেই পারি নাই যে আমি ফার্স্ট প্রাইজ পাবো, আমি কি এত ভাগ্যবতী। তারপর আমাকে আবার ফোন করে, তারপরে আমাকে ভিডিও পাঠায়। তারপরে আমি মানে খুবই এক্সাইটেড, খুব আনন্দিত হয়েছি যে আমার এতদিনের স্বপ্ন ছিল যে আমি একটা স্কুটি নেব। তো এখন আমার স্কুটিটা হয়ে গেল, লটারিতে পেয়ে গেছি। ফ্রিতে বলতে ফ্রিতেই বলবো। তো আমি একটা টিভি এলসিডি কিনেছি 43 ইঞ্চি স্যামসাং কোম্পানির, আর একটা ফ্রিজ কিনেছিলাম। তখন তো ভাবতে পারি অফারে নিয়েছি, তখন ভাবতে পারি যে এখন একটা স্কুটি পেয়েছি। তাই আমি সবাইকে বলবো যে আপনারাও মনোজ ইলেকট্রনিক্স থেকে জিনিস কিনুন, এরকম ভাগ্যের পরীক্ষা জিতে নিন। মনোজ ইলেকট্রনিক্স থেকে সকল কাস্টমারকে ধন্যবাদ জানাই যে আমাকে এতদিন ধরে আপনারা এই যে ভালোবাসা দিচ্ছেন, এই জায়গাটা আমি পৌঁছাতে পারছি। আর আমাদের এখন আজকে যে লাকি ড্রটা আগের শনিবার খেলা হয়েছিল, ওটার আজকে প্রাইজ বিতরণ করা হলো, সবাইকে দিয়ে দেওয়া হলো। আর আমাদের এখন ভ্যালেন্টাইন্স ডে অফার চালু হয়ে গেছে। আপনার যে কোনো জিনিসের মধ্যেই একাধিক গিফট থাকতেছে, তারপরে গ্যারান্টেড যে বেস্ট প্রাইস পাবেন আপনারা। আর তার সাথে থাকছে এসির মধ্যে ট্রিপল বেনিফিট অফারগুলো থাকছে। আপনার এসির মধ্যে কি হচ্ছে, অলরেডি প্রাইস বেড়ে গেছে, কিন্তু আমরা পুরানো প্রাইসে দিচ্ছি, প্লাস অফ সিজন ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা। তার সাথে ইনস্টলেশন ফ্রি পাচ্ছেন। আরও যে রেট বাড়তেছে, ওই রেটটাও আপনার এখন যদি কিনেন তাহলে আপনার পড়বে না। তো সবাইকে জানাচ্ছি যে খুব তাড়াতাড়ি আপনারা পারচেস করে নেন, কেননা আগামী দিন যেভাবে কপার ইয়ের দাম বাড়ছে, র মেটেরিয়ালসের দাম বাড়ছে, কম করে 20 থেকে 30% উপরে আপনার রেট বেড়ে যাবে। তো সবাইকে বলছি খুব শীঘ্রই, যদি কারো ইচ্ছা আছে যে 2 মাস পরে কিনবো আমরা, তো খুব তাড়াতাড়ি কিনে নেন। বিশ্ব শান্তি ও মানব কল্যাণের বার্তা নিয়ে ধূপগুড়িতে পালিত হলো প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের 90তম শিব জয়ন্তী উৎসব। রবিবার সকালে ধূপগুড়ি শহরে আয়োজন করা হয় এক শান্তিপূর্ণ শোভাযাত্রার, যা মানুষের মধ্যে শান্তি, ঐক্য ও আধ্যাত্মিক চেতনার বার্তা পৌঁছে দেয়। রবিবার সকালে ধূপগুড়ি শহরের মিলপাড়া এলাকা থেকে শান্তিপূর্ণ শোভাযাত্রার সূচনা হয়। শ্বেত বস্ত্রধারী ব্রহ্মাকুমারী ও ব্রহ্মাকুমারেরা শান্তি ও মানব কল্যাণের বার্তা সম্মিলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। শোভাযাত্রাটি ধূপগুড়ির বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতির আহ্বান জানায়। শোভাযাত্রা শেষে ব্রহ্মাকুমারী সেন্টারে শিব বাবার পতাকা উত্তোলন করা হয়। এরপর শুরু হয় শিব জয়ন্তী উপলক্ষে বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভক্তিমূলক পরিবেশে শিবরাত্রির আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরা হয়। পাশাপাশি উপস্থিত সকলের জন্য সমবেত ব্রহ্মা ভোজনের আয়োজন করা হয় বলে ব্রহ্মাকুমারী সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্রহ্মাকুমারী বিশ্ববিদ্যালয় ধূপগুড়ি শাখার ইনচার্জ বিকে প্রীতি বলেন, বর্তমান কলিযুগের এই সংকটময় সময়ে মানুষের জীবনে অশান্তি ও অজ্ঞানতা বেড়ে চলেছে। এই অন্ধকার দূর করতেই পরমপিতা পরমাত্মা শিব ঈশ্বরীয় জ্ঞান নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। তিনি বলেন, শিবরাত্রির রাত্রি শব্দটি অজ্ঞানতার প্রতীক এবং রাজযোগ, মেডিটেশন ও আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমেই মানুষ প্রকৃত শান্তি ও মুক্তির পথ খুঁজে পেতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর পিনাকি সরকার, বিশিষ্ট সাংবাদিক প্রদ্যুৎ দাস, ধূপগুড়ির বিশিষ্ট ব্যবসায়ী কার্তিক দাস, ইঞ্জিনিয়ার মনোজ রায় সহ আরও বহু সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তি। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
এদিন ব্রহ্মকুমারী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য বিশেষ ঘোষণাও করা হয়। যে কোনো আগ্রহী ব্যক্তি ধূপগুড়ি সেন্টারে এসে সম্পূর্ণ বিনামূল্যে আধ্যাত্মিক জ্ঞান ও রাজযোগ মেডিটেশনের শিক্ষা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি আগামী সোমবার থেকে একটি বিশেষ 7 দিনের আধ্যাত্মিক প্রশিক্ষণ কোর্স শুরু হতে চলেছে, যা সকলের জন্য উন্মুক্ত থাকবে। বিশ্ব শান্তি ও অন্তরের শক্তি জাগ্রত করার এই আহ্বানে ধূপগুড়ি ও সংলগ্ন এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা গেছে। আজকের অনুষ্ঠান আমাদের প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা এই শিবরাত্রি উদযাপন করছি। এটা আমাদের 90তম ত্রিমূর্তি শিব জয়ন্তী। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ধূপগুড়ি শাখার পক্ষ থেকে আজকে উৎসব আমরা উদযাপন করছি। আর এই উৎসব উপলক্ষে আজকে আমরা একটা শান্তির র্যালি বের করেছিলাম। আর এই উপলক্ষে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আর তারপরে ব্রহ্মভোজনের ব্যবস্থা করা হয়েছে। কি বার্তা দেবেন এই সময় দাঁড়িয়ে মানুষজনকে? হ্যাঁ, আমাদের এই ভালো থাকতে পারবে, শান্তিতে থাকবে। হ্যাঁ, অবশ্যই এই অনুষ্ঠান এবং এই শান্তির র্যালি, এই শান্তি শোভাযাত্রার মাধ্যমে আমরা ধূপগুড়ি নিবাসীদের সকল জনবাসীকে, ধূপগুড়ি নিবাসীদের এই বার্তাই দিতে চাই যে এখন ঘোর কলিযুগের এই অন্তিম সময়ে স্বয়ং পরমপিতা পরমাত্মা এই ধরাধামে অবতরিত হয়েছেন, যার জন্য শিব রাত্রি বলা হয়। রাত্রি মানে অজ্ঞানতা রূপী অন্ধকার। এই অন্ধকারের সময় স্বয়ং নিরাকার পিতা পরমাত্মা এসে ঈশ্বরীয় জ্ঞান প্রদান করছেন, যে জ্ঞান এবং রাজযোগ মেডিটেশনের মাধ্যমে আমরা জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারি। আর এই শান্তির রাস্তাটা দেখানোর জন্যই বা এই শান্তির দিশা দেখানোর জন্য আজকের আমাদের এই অনুষ্ঠান আর এই শোভাযাত্রা ছিল। আমি বিকে প্রীতি, এই ধূপগুড়ি ব্রহ্মকুমারী সেন্টারের প্রভারী। এখানে বিনামূল্যে ঈশ্বর প্রদত্ত আধ্যাত্মিক জ্ঞান এবং রাজযোগের শিক্ষা দেওয়া হয়। এখানে নিঃশুল্ক সবাই এসে এই আধ্যাত্মিক জ্ঞান 7 দিনের কোর্সের মাধ্যমে যে কেউ নিতে পারেন। সোমবার থেকে এই 7 দিনের কোর্স শুরু হয়। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এখন জলপাইগুড়িতে ন্যায্য মূল্যের ঔষধের সেরা ঠিকানা মেসার্স মেডিহাব। এখানে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরভ হাজরা, বিশিষ্ট অর্থোপেডিক এবং স্পাইন বিশেষজ্ঞ ডক্টর ময়ূর গুহ, বিশিষ্ট শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রাশিস রায় চৌধুরী এবং রিউমাটোলজিস্ট ডক্টর দীপন মাস্ট্রটক। এছাড়াও রয়েছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর রূপম নাথ, স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রক্তিম করাতি। রয়েছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর অর্কপ্রতিম চৌধুরী এবং ডক্টর সন্দীপন ছম্পটি। বিশদে জানতে নাম নথিভুক্তির জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা মেসার্স মেডিহাব, 3 নম্বর ঘুমটি, কদমতলা গার্লস স্কুলের পাশে, জলপাইগুড়ি। জীবনে জটিল পথে দিশা খুঁজছেন? ভাগ্য, কর্ম আর বিশ্বাস সবের সমন্বয়ে সঠিক পথ দেখাতে এবার জলপাইগুড়িতে আসছেন খ্যাতনামা জ্যোতিষ বিশেষজ্ঞরা। আগামী 9 ও 10 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে সন্ধে 7টা অবধি জলপাইগুড়ি ডেলা প্রীতমে উপস্থিত থাকছেন শ্রীমতী শ্রী শাশ্বতী শাস্ত্রী এবং আচার্য শ্রী অরিত্র ভট্টাচার্য। এখানে পাবেন সংখ্যাতত্ত্ব, জ্যোতিষ পরামর্শ, হস্তরেখা বিচার, বাস্তু পরামর্শ, আধ্যাত্মিক দিক নির্দেশ এবং জীবন শক্তির নিয়ন্ত্রণ সম্পর্কে বিশেষ পরামর্শ। তাই ব্যক্তিগত সমস্যা হোক কিংবা পারিবারিক অশান্তি, কর্মজীবন কিংবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার সমাধান পেতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে। আরও জানতে ভিজিট করুন www.vedicjyotish.com ওয়েবসাইটে। ডাম্পার যাতায়াতের সময় দুর্বল সেতু ভেঙে বড় বিপত্তি। রবিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায় ঘটে এই দুর্ঘটনা। মুজনাই নদীর ওপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেতু দিয়ে ওভারলোডিং ডাম্পার পারাপারের সময় সেতুটি ভেঙে পড়ে যায়। দীর্ঘদিন ধরেই সেতুটির অবস্থা ছিল অত্যন্ত দুর্বল বলে জানা যায়। এই সেতুটি জটেশ্বর 5 মাইল সড়কে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল। সেতু ভেঙে পড়ার ফলে ওই রাস্তায় সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েছেন প্রায় হাজার হাজার মানুষ। শিলিগুড়িতে বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হলো বাজেট নিয়ে সাংবাদিক সম্মেলন। বিজেপি কার্যালয়ে আয়োজিত বাজেটে 2026-27 বিষয়ক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রেরণা ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থাপিত এই বাজেটে বিকশিত ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যুব, কৃষক, নারী ও দরিদ্র এই 4 স্তরের কল্যাণ ও উন্নয়নই বাজেটের মূল লক্ষ্য।
তিনি জানান, এই বাজেট কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো শক্তিশালীকরণ এবং সবকা সাথ সবকা বিকাশের ভাবনা বাস্তবায়নে সহায়ক হবে। ভারত ইতিমধ্যেই বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং শীঘ্রই তৃতীয় স্থানে পৌঁছাবে বলেও তিনি দাবি করেন। মোদী সরকারের আমলে 25 কোটির বেশি মানুষ দারিদ্র্য সীমার বাইরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, গঠনমূলক সংস্কার, রাজকোষীয় সংযম ও সরকারি বিনিয়োগের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা, পরিবারের ক্রয় ক্ষমতা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা আরও বাড়বে। আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশেও এই বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। रेल रूट क्षेत्र की स्टेबिलिटी और कनेक्टिविटी सुनिश्चित होगी। ईस्ट कोस्ट इंडस्ट्रियल कॉरिडोर से दुर्गापुर में मेजर नोड के साथ भारी इंडस्ट्री, मैन्युफैक्चरिंग और एम्प्लॉयमेंट को बढ़ावा मिलेगा। 200 पुराने इंडस्ट्रियल क्लस्टर को रिवाइव करने की भी योजना इस बजट में है। हर जिले में गर्ल्स हॉस्टल बनेगा और एमएसएमई ग्रोथ फंड से पश्चिम बंगाल में लगभग 90 लाख एमएसएमईएस को लाभ मिलेगा। यह बजट जिस प्रकार से विकसित भारत के संकल्प को पूरा करने वाला है, वहीं विकसित भारत के संकल्प में पश्चिम बंगाल की सरकार जिस प्रकार से रोड़ा बन रही है, विकसित भारत तो होगा। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ি শহরে বুক চিরে বয়ে চলা করলা নদীতে ভেসে উঠল অজস্র মৃত মাছ। বিষক্রিয়ার আশঙ্কায় মাছের মৃত্যুতে চাঞ্চল্য শহর জুড়ে প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে বিভিন্ন বাজারে। চাকরির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে পোস্ট কার্ডে চিঠি পাঠানোর কর্মসূচি করল ভারতীয় জনতা যুব মোর্চা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।